শুরু করছে আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। গত মঙ্গলবারের ঘটনা, এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত প্রধান দুই অভিযুক্ত শাসক দলের চেয়ারম্যান এবং ইকবাল, যাকে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। শাসক দল শুরুতেই যাকে প্রাণপণ সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, প্রাণপণ ঘটনার থেকে বিযুক্ত করার চেষ্টা করছিল, ইকবালকে এখনও ধরা যায়নি। এবং গার্ডেন রিচের ঘটনায় শাসক দল অভিযোগ করছিল যার বিরুদ্ধে সেই মোক্তার, তিনিও ফেরার। দুজনের কাউকেই ধরা যায়নি। সিআইডি তদন্ত করছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারকে সরে যেতে হয়েছে এবং ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে দেওয়া হয়েছে সিআইডিকে। কিন্তু গতকালই কলকাতা হাইকোর্ট গুরুপের ঘটনায় একেবারে সরাসরি তদন্তভার সিআইডির হাত থেকে সিবিআইয়ের হাতে দিয়ে দিয়েছে। অবশ্যই গার্ডেন রিচের ঘটনা আমাদের আজকের প্রতিপক্ষের বিষয়। পাশাপাশি আগামীকাল একটা বন্ধ, এবং সেই বন্ধে আপনারা যারা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি তাদের জন্য দুটো বিশেষ প্রতিবেদন থাকবে আমাদের আজকের প্রতিপক্ষে। কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইব যে এখনো পর্যন্ত আমাদের এ রাজ্যে সিআইডি যে ঘটনার তদন্তভার নিয়েছে সেই ঘটনার তদন্তের ক্ষেত্রে ঠিক কতটা সফল হয়েছে। তারও আগে আপনাদের দেখাবো গুরাপের ঘটনা, যে ঘটনা কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল সেই ঘটনার তদন্তভার সিআইডির হাত থেকে সটান দিয়ে দেওয়া হলো সিবিআইকে। আপনাদের শুরুতেই দেখাবো গুরাপের সেই ঘটনা। সিআইডি তদন্তে ভরসা রাখতে না পেরে গুরাপ কাণ্ডের তদন্তভার সিআইডির হাত থেকে কেড়ে সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী বাসবী রায়চৌধুরী। তাঁর দাবি, আবাসিকদের ধর্ষণ খুনের অভিযোগ পেয়েও সক্রিয় হয়নি সিআইডি। এরপরই আদালত সিআইডিকে কার্যত ভৎসনা করে। সোমবার সকালে শুনানি শুরুর সময় রাজ্যের জিপি বা পিপি কেউই হাজির ছিলেন না। যে সরকারি আইনজীবী ছিলেন তিনি কোনো প্রস্তুতি নিয়ে আসেননি। ফলে আদালত শুনানি আধ ঘন্টা স্থগিত করে দেয়। আধ ঘন্টা বাদে পিপি মনোজিৎ সিংহ এসে একটি রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট দেখে বেঞ্চ আদৌ সন্তুষ্ট হতে পারেনি। সোমবার কলকাতা হাইকোর্টের তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করার কথা ছিল সিআইডির, কিন্তু দেখা যায় সিআইডির তরফে খোদ তদন্তকারী অফিসারই কোর্টে অনুপস্থিত। পরিবর্তে যিনি এসেছেন তিনি মামলা সম্পর্কে বিশেষ কিছু জানেনই না। এত গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে তদন্তকারী আধিকারিক গরহাজির থাকায় প্রধান বিচারপতি কার্যত ক্ষুব্ধ হন। তদন্তের অগ্রগতি রিপোর্ট কেন জমা পড়েনি আদালত তা জানতে চাইলে পিপি বলেন তার কাছে ওই রিপোর্টটি ছাড়া আর কিচ্ছু নেই। সরকারি কৌঁসুলির মুখে এহেন জবাব শুনেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি অরুণ মিশ্র মনজিৎ সিংহকে বলেন মামলার তদন্তকারী অফিসারকে ডেকে পাঠাতে। আর তখনই পিপি জানান তদন্তকারী আধিকারিক ভোপালে রয়েছেন। এরপরই আদালত মন্তব্য করে সিআইডি আধিকারিকরা বাইরেই থাকুন। সিআইডির আধিকারিক ছাড়াও দেশে আরো অনেক দক্ষ আধিকারিক রয়েছেন। সিবিআই এই ঘটনার তদন্ত করবে। তবে গুরাপ কাণ্ডে আদালত সিআইডিতে আস্থা না রাখতে পারলেও গার্ডেন রিচ কাণ্ডে তাতেই আস্থা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী নেত্রী থাকাকালীন তিনি সিআইডিতে বারবার আপত্তি জানাতেন। আর অতীত বলছে একাধিক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে চরম ব্যর্থ হয়েছে সিআইডি। পরবর্তীকালে তা তুলে দিতে হয়েছে সিবিআই এর হাতে। নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ড, নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডের তদন্তে নেমে সিআইডি লক্ষণ শেঠকে গ্রেপ্তার করলেও এখন জামিনে বাইরে তিনি। সূত্রের খবর এখনো মামলার সেভাবে অগ্রগতি হয়নি। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড, এই মামলাও সিআইডির হাতেই রয়েছে। কিন্তু লক্ষণ শেঠের মতোই সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষও এখন জামিনে মুক্ত। কঙ্কাল কাণ্ডের তদন্তেরও তেমন কোনো অগ্রগতি হয়নি বলেই খবর। বাম আমলেও একাধিকবার গুরুত্বপূর্ণ মামলার তদন্তের ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে সিআইডি। তাৎপর্যপূর্ণ বিষয়, সেগুলির প্রায় প্রতিটির ক্ষেত্রেই সিবিআই তদন্তের দাবি করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট আঙারিয়া, প্রথমে তদন্তভার দেওয়া হয় সিআইডিকে, কিন্তু শেষ পর্যন্ত তাদের থেকে নিয়ে সিবিআই এর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। রিজওয়ানুর কাণ্ড, রিজওয়ানুর কাণ্ডের তদন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সিআইডির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রিজওয়ানুর কাণ্ডের তদন্ত সিবিআইকে দেয়া হয়। নেতাই কাণ্ড, বাম আমলের নেতাইয়ে গুলি চালানোর ক্ষেত্রেও প্রথমে সিআইডি তদন্ত শুরু করলেও পরে আদালত তা সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। নন্দীগ্রামে গুলি চালনা, নন্দীগ্রামে গুলি চালানোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সিআইডি তদন্ত শুরু করলেও পরে তা সিবিআইকে দিয়ে দিতে হয়। এছাড়াও আরও একাধিক ঘটনার তদন্তেও সিআইডির ভূমিকায় নানা সময় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। এবিপি আনন্দ।
এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, আছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এবং অধ্যাপক সোমনাথ ঘোষ। আমার অন্যদিকে আছেন প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায় এবং লেখক শিক্ষাবিদ মিরাতুন নাহার। আমি আমার স্টুডিওর অতিথিদের কাছে আসবো, কিন্তু তার আগে চলে যাব রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর কাছে। সূর্যবাবু, আপনারকে প্রশ্ন করার আগে দ্রুত আপনাকেই দেখাবো আপনার প্রশ্ন। গতকাল এখন থেকে 24 ঘন্টারও বেশি আগে আপনি কিছু স্পেসিফিক প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছিলেন। দ্রুত দেখাবো সেই প্রশ্নগুলো। সূর্যকান্ত মিশ্র গতকাল রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কী প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। আপনাকে বলতে হবে যেটা ওর শান্তি যা বলেছেন সেটা পুলিশ কমিশনারকে করতে হবে। তিনি কি তার জন্য চাপ সৃষ্টি করেছিলেন? এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কি ধমক দিয়েছিলেন? এসব কি সত্য যে যখন পুলিশ কমিশনার এসব করতে অস্বীকার করেন তারপরে ওকে বলেছিলেন যে আপনি প্যাক আপ করুন, পোটলাপুটলি গুটিয়ে প্রস্তুত থাকুন? আমি প্রশ্ন করেছিলাম হস্তক্ষেপের বিলম্বের জন্য যদি কারো শাস্তি পাওনা হয় তা আপনার নিজের, কারণ সবচেয়ে বিলম্ব হচ্ছে আপনার। আপনি 50 ঘন্টার বেশি আপনি চুপ করেছিলেন ঘটনা চাপা দেওয়ার জন্য, এবং আপনার মন্ত্রী যে অন্যায় কাজ করেছেন, যাকে আপনি এই দায়িত্ব দিয়েছিলেন, তাকে রক্ষা করার জন্য। আপনি যে তারপরে কলকাতা পুলিশের হাতে দায়িত্ব না দিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিলেন, সেটা কি যাতে ওই 15 নম্বর বড় চেয়ারম্যান কাঢাকা দিতে পারেন এবং যা প্রমাণ ইত্যাদি আছে তা লোপাট করতে পারেন, তাকে সেই সময় দেওয়ার জন্য? সূর্যবাবু, এই প্রশ্নগুলো আপনি গতকাল করেছেন সন্ধ্যে 6টার সময়, অর্থাৎ 12 ঘন্টারও বেশি, 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে বিরোধী দলনেতার এই প্রশ্নগুলোর কোনো উত্তর আসেনি। এরপর আপনি কি করবেন? সেটা তো আমি কালকে বলেছি যে এই প্রশ্ন ছাড়াও আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম, এবং গতকাল নয় তার আগে আমি করেছি। তো সেগুলোর কোনোটারই উত্তর আসেনি। উত্তর আমি ওদের কাছ থেকে খুব একটা প্রত্যাশা করি না। যাই হোক, উত্তর দেননি, সেটাই হচ্ছে কথা। তারপরে আমরা বলেছি এটা সিবিআই তদন্ত হওয়া দরকার, সেই জন্যে এটা গুড়াপে যা হয়েছে আদালতে গেলে যে কেউ সিবিআই তদন্তের পক্ষে আদেশ পাওয়ার সম্ভাবনা আছে। কাজে দেখি আমরা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করছি। সূর্যবাবু, 8ই মার্চ বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। বিধানসভাতেও বিরোধী দলনেতা হিসেবে এই প্রশ্নগুলো কি আপনি রাখবেন যাতে সরকার পক্ষ জবাব দিতে বাধ্য হয়? দেখুন, 8ই মার্চ কী হবে আমি ঠিক বলতে পারছি না, কারণ এক তো এখনও আনুষ্ঠানিকভাবে আমরা জানি না 8ই মার্চ বিধানসভা অধিবেশন শুরু হবে কি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রুলসে আছে যে বিধানসভায় কি প্রশ্ন করবো আগের থেকে আমি বলতে পারি না, সেটা আমি আগের থেকে বলতে চাই না। তখনকার যা পরিস্থিতি, পরিপ্রেক্ষিত যা দাঁড়াবে, সে নিয়ে আমাদের যা বলবার নিশ্চয়ই বলবো, সে প্রশ্ন আমাদের থাকবে। প্রশ্ন করে তো কিছু লাভ হয় না, সবসময় উত্তর পাওয়া যায় না। বিধানসভায় আমরা যত প্রশ্ন করেছি, লিখিত প্রশ্ন, সেগুলো অনেকগুলোর জবাব আজ পর্যন্ত পেলাম না। এখন সরকারের 21 মাস পেরিয়ে গেল, 22 মাস হতে যাচ্ছে। আর মৌখিক প্রশ্ন, সেটারও জবাব সময় চেয়ে নিয়ে তারপরে আজ পর্যন্ত সময় হয়নি জবাব দেওয়া। এসব আমি আগে দেখিনি, শুনিনি কখনো। যাই হোক, কিন্তু বিধানসভায় আমাদের যা ভূমিকা, সেটা আমরা বিধানসভার ভেতরের লড়াই, বাইরের লড়াই আলাদা করে দেখি না, তো একসঙ্গে আমরা তা করব।
সূর্যবাবু, গার্ডেন রিচের ঘটনায় মন্ত্রী ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই মনে করছেন যে ফিরহাদ হাকিম যা করেছেন একেবারেই তার দলের মত অনুসারে একেবারে শীর্ষ নেতৃত্বের অনুমতিক্রমে করেছেন, যার ফলে তার দলই এটা মনে করে। দল এবং ফিরহাদ হাকিমের বক্তব্য বা অবস্থানকে এই যে ভিন্ন করে দেখা, সেটা আসলে দলকে কিছুটা ক্লিন চিট দেওয়ার একটা প্রক্রিয়া, এবং ফিরহাদ যা করেছেন সেটা দলই মনে করেছে ঠিক তাই করেছেন। আপনিও কি একই মত মনে করেন? না, আমি মনে করি না যে ওর দল বলে কিছু আছে। আমি মনে করি যে দল, মুখ্যমন্ত্রী সবই একজন, নেত্রী মন্ত্রী একজন, এবং তিনি জানেন না এরকম কিছু আর কেউ করেছে। আমি দেখিনি, আর যখন করেছে তখন তাদের শাস্তি পেতে হয়েছে। এখন যেটা বলির পাঁঠা যাকে বলে, সেরকম কখনো কখনো কাউকে করা হয়। কিন্তু আমি যা প্রশ্ন করেছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, উনি হচ্ছেন ফাইনাল, বাকি সব সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, আর কেউ নকআউট হয়ে গেছে, তাদের কথা আমি বলছি না। দল কোথায় হচ্ছে? সুজবাবু, গার্ডেন রিচের ঘটনা এক সপ্তাহ হতে, আর এইসব যে একটা প্রচার হচ্ছে যে ওকে নাকি সেন্সর করা হয়েছে, উনি নাকি, ওইসব কথা ঠিক আমি মনে করি না। ওগুলো সব গড়াপেটা খেলা। এটাও মুখ্যমন্ত্রী, হ্যাঁ না, আমি বলছি ওই যে প্রচার একটা করা হচ্ছে মাঝে মাঝে, যে দল থেকে ওকে বলা হয়েছে উনি যাতে এখন পাবলিক মিটিং ইত্যাদি না করেন, তারপরে উনি নাকি সরকারের স্পোক্স পার্সন এখন না। এগুলো সব গড়াপেটা খেলা। আসলে ওটা মুখ্যমন্ত্রী যা বলছেন সেরকম হচ্ছে, আমাদের বোঝাপড়া ঠিক আছে। আসল দায়িত্ব মুখ্যমন্ত্রীর, তাকে আড়াল করার জন্য একে ওকে বলির পাঁঠা করে কিছু লাভ নেই। স্কেপগোটের কথা বলছেন, আপনার কি মনে হয় যে যেভাবে কলকাতার পুলিশ কমিশনারকে এর তদন্ত শুরু করার সময় সরে যেতে হলো, তাকেও আপনার কথা অনুযায়ী বলির পাঠা করা হয়েছে? বা এই তদন্ত সিআইডিকে দেওয়ার ফলে কলকাতা পুলিশের একজন অফিসার মারা গেলেন, তার মৃত্যুর তদন্ত সিআইডির হাতে তুলে দেওয়া হলো, সেটাও কি তদন্ত প্রক্রিয়া কোথাও ধাক্কা খাবে বা ডিলেড হবে? হ্যাঁ, আমি তো বলেছি যে এইসব করে একটা সময় যে গেল, সেই সময়ে তো যাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে গা ঢাকা দিতে, তিনি গা ঢাকা দেওয়ার সময় পেয়েছেন। আরও হয়তো কাউকে ধরে কোনো সংবাদ পাওয়া যেত, সেগুলো সরিয়ে ফেলতে সময় পেয়েছেন। তারপরে বড় কথা হচ্ছে যে কলকাতা পুলিশ আর সিআইডি যেই করুন না কেন তদন্ত, যেখানে মুখ্যমন্ত্রীর কাছে আমার কতগুলো প্রশ্ন যে তার নিজের দায়িত্ব সম্পর্কে, তিনি কি এগুলো করেছেন, যেগুলো এখন সবার কাছেই প্রশ্ন, সেখানে সিআইডি কি করবে? সেই জন্য আমরা বলেছি সিবিআই তদন্তের আমরা সাধারণভাবে বিরুদ্ধে। রাজ্যের এখতিয়ারভুক্ত ব্যাপারে রাজ্য না চাইলে বা আদালত নির্দেশ না দিলে সিবিআই তদন্তের প্রশ্ন ওঠে না। কিন্তু যদি মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে কোনো একজন তার মন্ত্রিসভার সদস্য, তাঁরাই ঘটনার পেছনে যুক্ত এবং জড়িত কোনোভাবে, সেগুলো তো আমি আগের যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো বাদ দিয়ে বিচার করা যাবে না। আগের দিন যখন মাঝরাত্রে যখন একটা বোমা বিস্ফোরণ হলো ওই কলেজের কাছে একটা নির্মীয়মান বাড়িতে, তাতে যখন একজন তৃণমূলের কাউন্সিলর, তার ছেলে আহত হলেন, দুর্ভাগ্যজনক ঘটনা, এটা খুবই দুঃখের যে তিনি পরে মারা গিয়েছেন। তখনই তো সরকারের বোঝা উচিত ছিল, তখন উনি বোঝেননি, এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন। তারপরে উনি যখন বেরিয়ে গেছেন তখন তো উনি জানতেন যে একজন পুলিশ কর্মী গুলিতে আহত হয়েছেন, এবং অবশ্যই জানতেন যে কার গুলিতে আহত হয়েছেন, মানে কাদের পক্ষ থেকে গুলিতে। তখন তো বোঝা উচিত ছিল। তারপরেও এত ঘন্টা কাটিয়ে দিলেন উনি, 50 ঘন্টার বেশি। উনি একবার কলকাতায় আসার সময় পেলেন না, এবং ওইখান থেকে টেলিফোনে এইসব করছিলেন। এগুলো তো হচ্ছে প্রশ্ন। কাজে এগুলো সিআইডি কি করবে? সিআইডি কি পুলিশ কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথা হয়েছিল সেগুলো মনিটর করতে পারে? সিআইডির এখতিয়ারে আছে না, ক্ষমতায় আছে না, তা সম্ভব? সেই জন্যেই সিবিআই তদন্তের প্রশ্নটা উঠেছে।
রঞ্জিত কুমার পচনন্দা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, যিনি 2 মাসের ছুটিতে গেছেন এই মুহূর্তে দিল্লিতে, তাকে কেন সরে যেতে হলো বা তাকে কেন সরিয়ে দেওয়া হলো বলে আপনার মনে হয়? মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি ডিলে করেছেন, তিনি দেরি করার তদন্তের কাজে তাকে সরিয়ে দিয়েছেন। আপনি মানেন এই কথা? না, আগে আমরা দেখেছি পুলিশ কমিশনার, ডিজি, মুখ্যমন্ত্রী যা বলেন তারপরে ওকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, ওরা একটা মাথা নাড়তেন। কিন্তু কোনো মানুষের যাদের মেরুদণ্ড আছে তারা তো চিরকাল মাথা নাড়বে না। কোনো না কোনো একটা পরিস্থিতি তৈরি হয় যখন তাদের সিদ্ধাঁড়া সোজা করে চোখে চোখ রেখে কথা বলতে হয়। সেরকম মানুষ যদি সব শেষ হয়ে যেতেন তাহলে দুনিয়া চলতো না। এখন সেইটা যে উনি করেছেন, এবং আমি কালকে সংবাদ মাধ্যমকে, আপনাদের চ্যানেল আর একটা চ্যানেলের ফটোগ্রাফার ওই রকম একটা ঝুঁকি নিয়ে যে একটা ছবি তুলেছেন, এরকম একটা শট, এরকম একটা অ্যাঙ্গেল থেকে, এই যে একটা, না হলে ব্যাপারটা পুরো উল্টো হয়ে যেতে পারত, এবং সেটা যে উড়িয়ে দেওয়া যায় না, এসব কথা যে উনি বলেছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সব কিছু হয়নি, তাতে পুলিশ, তার মনোবল, বাহিনী, তাদের ওপরে কি প্রভাব পড়বে এসব ভেবেই উনি বলেছেন। একটা অবস্থানে যখন দাঁড়িয়েছেন, সেইটা মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেননি। এটা হচ্ছে ব্যাপার, আসল কথা। সরিয়ে দেওয়ার কারণ তো ওইটাই। আর ওই, আমি তো ওটা বলেছি, আপনি শোনালেন, আমি আর কি বলবো। আমি আগেও বলেছি, যেদিন হয়েছিল সেই দিনই বলেছিলাম যে সবচেয়ে বেশি বিলম্ব তো মুখ্যমন্ত্রীর। অপসারণ করতে হলে মুখ্যমন্ত্রীকে করতে হয়, সে তো আমি বলতে পারি না। উনি ছেড়ে পালিয়ে গেলে মুশকিল হবে এখন। সেই জন্যে বলেছি তদন্ত হোক, তদন্ত হলে যা হবে তারপরে দেখা যাবে কি করতে হবে। সূর্যবাবু, গতকাল আপনারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন প্রায় 1 সপ্তাহ 6 দিনের মাথায়। সিবিআই তদন্ত নিয়ে আপনার দলের বা বামপন্থীদের কোথাও কি একটা দ্বিধা আছে? তাপসী মালিকের ক্ষেত্রে আপনারা যেরকম সিবিআই বলেছিলেন, সেই রকম উল্টো দিকে আমি যদি ধরি, নন্দীগ্রাম, নেতাই, রিজওয়ানুরের ঘটনা সবগুলোই সিআইডি দিয়ে তদন্ত করানোর আপনাদের সরকার পক্ষপাতী ছিল, বামফ্রন্ট সরকার। সিবিআইকে আপনারা দিতেন না, সেই জন্যই কি কোনো দ্বিধা কাজ করেছে এতটা দেরি? কংগ্রেস তো অনেকদিন আগেই সিবিআই তদন্ত গার্ডেন রিচে দাবি করেছে, আপনারা 6 দিনের মাথায় করলেন কেন? না, সে তো আমি বললাম যে আমরা সাধারণভাবে সিবিআই তদন্তের বিরুদ্ধে, এবং আমরা এর আগে, আপনারা দেখবেন যে এর আগে একটা ব্যাপারে, এটাও আমি বলেছি সাংবাদিক সম্মেলনে, সেটা হচ্ছে যে হাওড়াতে একজন তৃণমূল কর্মী, তিনি যখন খুন হন, তার স্ত্রী সিবিআই তদন্ত করে একটা হাইকোর্টে মামলা করেন। কারণ হচ্ছে মন্ত্রী একটা ঘটনার সঙ্গে যুক্ত, তার অভিযোগ হচ্ছে সেই চার্জশিটে তার নাম ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়। যিনি চার্জশিটে নাম দিয়েছিলেন, যে পুলিশ অফিসার, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। সুতরাং স্বাভাবিকভাবে এরকম ক্ষেত্রে প্রশ্ন ওঠে যে এখানে আর কে তদন্ত করতে পারে। একটা হয় বিচার বিভাগীয় কমিশন, সেটা আমরা দেখেছি, সব সংবাদ মাধ্যম জানে। আমি একটা রাইট টু ইনফরমেশন, আমি একটা তথ্য চেয়েছিলাম সরকারের কাছ থেকে, তো তাতে যা আমার কাছে তথ্য রয়েছে যে এখন বিচার বিভাগীয় তদন্ত কমিশন যতগুলো গঠিত হয়েছে, সেগুলো কাজই শুরু করতে পারেনি 3টা, আমার যতদূর মনে পড়ছে। তাদের অফিস বসবার জায়গা নেই, আর লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে খালি। তারপরে এখন যেটা সমস্যা হচ্ছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দায়িত্ব নিতে কোনো প্রাক্তন বিচারপতি রাজি নন। এখানে কেউ থাকবে না, আমি বলেছি তো, ছেড়ে চলে যাবে সব, সরকার কাউকে পাবে না, যা করছে সরকার। ফলে এখন সিবিআই ছাড়া কি আছে? আর আমরা 6 দিন ইত্যাদি এইসব যে বললেন, আমি তো এখনও বলছি যে আমাদের ধৈর্য আছে, আমরা অপেক্ষা করব। একটা প্রশ্ন করি, সরকারের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করি, তারপরে যদি দেখি যে সরকার দৃঢ় সংকল্প যে পথে চলেছে, সর্বনাশের পথে, সেই পথেই যাবে, তাহলে আমরা কি করতে পারি? আমাদের তো একটা দায়িত্ব আছে যে একটা দাবি করলে তার ফলাফল কি হতে পারে এইসব বিবেচনা করে করতে হয়। আর সরকারকে সময় দিতে হয়, একটা কিছু বললে তার প্রতিক্রিয়া জানবার জন্য সময় দিতে হয়। রাজ্যবাসী, তাদের স্বার্থ, এটা আমাদের কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ স্বার্থ।
সূর্যবাবু, আপনি বিচার বিভাগীয় কমিশনের কথা বললেন, আমি আপনাকে একটা তথ্য দিই। মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকার ক্ষমতায় আসার পর 11টা বিচার বিভাগীয় কমিশনের কথা ঘোষণা হয়েছে, 5টির কাজ চলছে, একটির অলরেডি রিপোর্ট জমা দিয়েছে, আর 5টি গঠন হয়েছে, কাজ শুরু হয়নি সেইভাবে। আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে আপনি এই ক্ষেত্রে সিবিআই চাইছেন, তার কারণ মন্ত্রী ইনভলভ, কিন্তু আপনি যদি সেইভাবে দেখেন তাহলে রিজওয়ানুরের ক্ষেত্রে আপনার পুলিশ বাহিনী এবং খোদ কমিশনার ইনভলভ ছিলেন, মুখ্যমন্ত্রী সহ রিজওয়ানুরের ক্ষেত্রে। এছাড়া আমি যদি নন্দীগ্রামের ক্ষেত্রে ধরি তাহলে আপনার শাসক দল এবং পুলিশ ইনভলভ ছিল, শাসক দলের বিরুদ্ধেও একটা অভিযোগ ছিল। এছাড়া নেতায়ের ঘটনায় আপনার দলের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তো এই 3টে ঘটনায় তো শাসক দল বা পুলিশ বা এমনকি কমিশনারও ইনভলভ ছিল। সেক্ষেত্রে আপনারা সিবিআইকে অপোজ করেছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা ক্ষেত্রেই সিবিআই চেয়েছিলেন। আজকে ছবিটা কি উল্টে গেছে যে আপনারা সিবিআই চাইছেন, উনি সিআইডি চাইছেন? না না, একেবারেই না। মূল পার্থক্য যেটা আমি বললাম, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ ছিল, মন্ত্রিসভার সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল, বা যিনি মুখ্যমন্ত্রী যখন পর্যটন মন্ত্রীর কাজ করছিলেন আর তিনি যাকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিয়ে গেছিলেন এখানে 50 ঘন্টার জন্যে, মাঝে মাঝে দেন, অন্য কোনো মন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিলেন কয়েক ঘন্টার জন্য কি কয়েকদিনের জন্য, সেরকম কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল? এটা মৌলিক পার্থক্য। আমি এটা বারবার বলেছি যে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে এরকম কথা কমিশনারকে বলেছেন, এটাই হচ্ছে প্রশ্ন যেটা সমাধান চাই, সেহেতু এখানে সিবিআই তদন্ত ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমরা 356 ধারার বিরুদ্ধে। কিন্তু জ্যোতিবাবু বলেছিলেন বাবরি মসজিদ যখন ভাঙবে বলে সব বোঝা যাচ্ছে, সেই জন্য প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কোনো ব্যবস্থা নিতে হয়। তার মানে পরিষ্কার করে এটা বলে দেওয়া হয়েছিল যে 356 যদি প্রয়োগ করতে হয়, কারণ তখন বিজেপি সরকার ওখানে, নরসিংহ রাও প্রয়াত প্রধানমন্ত্রী, আমাদের তখন প্রধানমন্ত্রী। তার মানে এরকম তো কোনো একটা সিদ্ধান্ত করা যায় না যে কোনো পরিস্থিতি হোক না কেন একটা দাবি, একটা সাধারণ দাবি, সেটা সমস্ত ক্ষেত্রের জন্য প্রযোজ্য হবে। সাধারণভাবে আমরা এখনো সিবিআই তদন্তের বিরুদ্ধে, রাজ্যের ব্যাপারে এখতিয়ারে হস্তক্ষেপ করার বিরুদ্ধে। কিন্তু মুখ্যমন্ত্রী হলে আর তারপরে এসব প্রশ্ন ওঠে না। এখানে আমার পরের প্রশ্ন থাকবে আপনারই কথার সূত্র ধরে, যে 356-র কথা আপনি বলছেন। আজকে আমি দেখছি যে পাহাড়ে কিছুদিন আগে গুরুং তিনি 356 রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছেন এবং সেই দাবিতে নাকি দিল্লিও যাবেন। আপনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পূর্ণ সময় 5 বছর তিনি চালান, দরকার হলে আমরা সহযোগিতা দেব ইত্যাদি ইত্যাদি, গঠনমূলক ক্ষেত্রে সমালোচনা পাশাপাশি সহযোগিতার হাতও বাড়িয়ে দেব। আপনারা 356 চাইছেন না, গুরুং চাইছে, এবং গুরুং বিমল গুরুং আপনাদের সার্টিফিকেট অবধি দিচ্ছেন যে এর থেকে সিপিএম ভালো ছিল এবং সিপিএম অন্তত শৃঙ্খলাবদ্ধ দল। তো এই শেষ পর্যন্ত বিমল গুরুংয়ের সার্টিফিকেট পেয়ে আপনার কিরম লাগছে? না, ওর সার্টিফিকেটের জন্য তো আমরা বসে নিই। আমরা শৃঙ্খলাবদ্ধ সেটা উনি জানতেন আগে, এখন হয়তো মুখে বলছেন, আমি সেসব কথায় যাচ্ছি না। কিন্তু আমরা 356 দাবি করিনি, এটা তো পরিষ্কার। এই একটা ক্ষেত্র আমি বললাম আপনাকে বোঝবার সুবিধার জন্যে, যে কখন আমরা 356 পর্যন্ত প্রয়োগের অধিকার আমরা ওই মুখ্যমন্ত্রীদের যে সভা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেই কাউন্সিলের সভা থেকে আমরা বলেছিলাম, তাকে ক্ষমতা দিয়েছিলাম সবাই, যে আপনি যা দরকার করবেন। সেটা তিনি করেননি তখন, যাই হোক, সেটা আমি তার মধ্যে যাচ্ছি না, সে কথাই ফিরে। তো কিন্তু আমরা এখানে পশ্চিমবাংলার সুনির্দিষ্ট পরিস্থিতিতে 356 দাবি করিনি। আমার মনে হয় না যে তা করার কখনো দরকার হবে। তো আমার চিন্তা কেবলমাত্র যে সরকার নিজের থেকেই না ভেঙে যায়, এইটাই আমার চিন্তা।
সূর্যবাবু, আমার শেষ প্রশ্ন আবার গার্ডেন রিচের প্রসঙ্গে, তার কারণ আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি একটা চিঠি দিয়েছেন। এই যে আগামী 6 মাস ছাত্র সংসদ নির্বাচন মুলতবি হয়ে গেছে, আর হবে না জানানো হয়েছে, সেই ক্ষেত্রে একটু বলবেন আপনার চিঠির কি বক্তব্য? না, আমি বলেছি যে চিঠিটা তো প্রেসে রিলিজ করে দিয়েছে, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। তো যাই হোক, আমি যেটা বলেছি মূল কথা সেটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন এরকম আমার আন্দাজ গোটা 60 কলেজ এখন বাকি আছে, আর যেগুলো হয়েছে সেগুলো তো ওরা অনেকগুলো পেয়ে গেছেন, দখল করেছেন। যাই হোক, এই 60টা কলেজে যদি উনি ছাত্র সংসদ নির্বাচন করতে ভয় পান, তাহলে উনি একদিনে পঞ্চায়েত নির্বাচন করবেন কি করে সারা রাজ্যে? এতে সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, তাদের হস্তক্ষেপ করার ক্ষমতা নিয়ে মানুষের মধ্যে বিরাট একটা প্রশ্ন উঠে যাবে। আর তাছাড়া তার মানে দাঁড়াবে এই অনেক মানে হতে পারে। এই মানে হতে পারে যে যে সমস্ত কলেজে ওরা জোর করে দখল করেছিলেন বা যাই হোক, তাদের ছাত্র সংসদ আছে, নির্বাচিত ছাত্র সংসদ আছে, সেই সব ছাত্র সংসদ তাদের অনির্দিষ্টকালের জন্য মেয়াদ 6 মাস, কথাটা আমি কোথাও দেখিনি, সেই জন্য আমি 6 মাস বলিনি। সেটা কতদিন এখন কেউ বলতে পারে না। তো যাই হোক, সেটা সেই মেয়াদ তাদের বাড়িয়ে দেওয়া হলো। আর দ্বিতীয়ত এমন হতে পারে যে যেরকম প্রেসিডেন্সি কলেজে ইলেকশন, শিক্ষামন্ত্রী বলেছেন স্পেসিফিক্যালি 6 মাসের কথা বলেছেন। সংবাদ মাধ্যমে দেখেছি যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ কোনো ক্যান্ডিডেট পাননি। উনি বলেছেন, আমি কিন্তু যতক্ষণ না এই সরকারের মুখের কথায় আপনাকে বলা আমার দৃষ্টতা হবে যে মুখের কথায় কিছু মেন নিতে নেই, লেখালেখিতে কিছু না পেলে আর কি, লিখিত না পেলে মুখের কথায় কিছু বোঝার উপায় নেই। যাই হোক, সেটা ধরে নিলাম না 6 মাস, কিন্তু আমি তা বলিনি 6 মাস বলে। যাই হোক না কেন, সেই 6 মাস তো পরে, তার আগেই তো পঞ্চায়েত নির্বাচন করতে হবে। সেটা করবেন কি করে তখন? আর তাছাড়া এই ছাত্রদের প্রতিনিধিত্ব করবার যে অধিকার, এটাই তো সরকার বিশ্বাস করেন। যদি কলেজে, সেখানে গভর্নিং বডি, সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে ছাত্রদের সমস্যা নিয়ে তাদের কোনো দাবি থাকলে, তাদের কোনো প্রস্তাব পরামর্শ থাকলে বলবে কে? যদি সেখানে নির্বাচন না হয়, এটা নিয়ে আপনারা কি কোনো আইনি সাহায্যের কথা ভাবছেন, আদালতে যাওয়ার কথা ভাবছেন? কলেজ তো ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য শিক্ষায়তন। না, আমি ভাবছি না, আমাদের ভাবতে হয় না। এটা সৌভাগ্য যে কেউ না কেউ আইন আদালতে যায়, আর সব ব্যাপারে তো আমাদের করতে হয় না, মানে আমাদের কেস করতে হয় না। তো যাই হোক, সেটা তো হবে নিশ্চয়ই, আমি যা বুঝতে পারছি। ওই লেখা একটা দরকার, তো মুখের কথায় হয় না। তারপরে দেখা যাক কী হয়। সূর্যবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিপক্ষের বাকি আলোচনায় আসবো। একদম গার্ডেন রিচ অংশ থেকে আমি শুরু করতে চাইবো। অনেকেই যেটা বলছেন, সূর্যকান্ত মিশ্রের গতকাল এবং আজকের বক্তব্যে যে মতের প্রতিফলন ছিল, সেটা হচ্ছে ববি হাকিমকে যতই ব্যক্তিগতভাবে দোষারোপের চেষ্টা হোক, আসলে ববি তার দলের শীর্ষ নেতৃত্বকে প্রত্যেকটা পদক্ষেপ ছুঁয়ে করেছেন, এবং ববি হাকিম যদি কোনো ভুল করে থাকেন, সেই ভুলটা ব্যক্তি ববি হাকিমের নয়, তার দলের এবং দলের সর্বোচ্চ নেতৃত্বের। তাই ববি হাকিমের শাস্তি দেওয়া হয়েছে, সেন্সার করা হয়েছে। এই যে খবরগুলো বাজারে ভাসছে, এগুলোর কোনো সারবত্তা নেই, তার কারণ ববির মত আসলে তার পার্টির মত। দেখাবো আপনাদের। পাশে মুখ্যমন্ত্রী যা করেছেন দলের লাইন মেনেই, কোথাও কোনো সংঘাত নেই, তাই শাস্তির প্রশ্নই ওঠে না। তাই তো গার্ডেন রিচ কাণ্ডের পর ডানাছাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে স্বমহিমায় ফিরহাদ হাকিম। সরকারি অনুষ্ঠানে একটু আধটু না থাকা কিংবা সংবাদ মাধ্যমে মুখ না খোলা বাদে সবকিছুই একেবারেই স্বাভাবিক। নলহাটির নির্বাচনী প্রচার থেকে বোমা বিস্ফোরণে মৃত দলীয় কাউন্সিলরের ছেলের শেষকৃত্য অনুষ্ঠান, সর্বত্র তিনি।
চার হচ্ছিল যে ববি হাকিমের কাছ থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে নলাটি। স্যার চোখে দেখে আপনি বলুন না, আপনিই বলুন না তাহলে আর কি। কিন্তু বিরোধীদের এত হইচই সত্ত্বেও ঘনিষ্ঠ ফিরহাদকে মন্ত্রী পদ থেকে অপসারণ তো দূরের কথা, কেন একবারও প্রকাশ্যে ভর্ৎসনাও করলেন না মমতা? রাজনৈতিক মহল বলছে ফিরহাদের লাইন তো আসলে মমতারই লাইন, তাহলে ফিরহাদ শাস্তি পাবেন কেন? ফারহাদ হাকিম যাবে না, সে আমার কথা হয়ে গেছে, আপনাকে বলে দিই ফারহাদ হাকিম মিনিস্ট্রিয়ে যাবে না, ও থাকবে। মমতায় পাশে লোক, মমতাকেও আমি বলেছি যে আপনি ভালো মতন স্ট্রং থাকুন, ভয় খেয়ে মিনিস্ট্রি করতে পারবেন না, আপনার লোক আছে, আপনাকে দেখতে হবে, ওকে বাঁচাতেও হবে। সূত্রের খবর, প্রথম থেকেই গার্ডেন রিচের প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছিল মুখ্যমন্ত্রীর কাছে। একটি অংশের দাবি, তৎকালীন পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর মৃত্যুর পরই প্রশাসনের শীর্ষ এক কর্তাকে ঘটনা সম্পর্কে অবহিত করেন, তখনই তার উপর চাপ দেওয়া হয় মোক্তারকে গ্রেফতারের জন্য। আপনাকে বলতে হবে যেটা ওর শান্তি যা বলেছেন সেটা পুলিশ কমিশনারকে করতে হবে। তিনি কি তার জন্য চাপ সৃষ্টি করেছিলেন? এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কি ধমক দিয়েছিলেন? কার্যত তখনই স্থির হয়ে যায় অপসারিত করা হবে পচনন্দাকে, যে কারণে পরের দুদিন প্রশাসনের ওই শীর্ষকর্তা পচনন্দার ফোন আর একবারও ধরেননি বলে সূত্রের খবর। অর্থাৎ ইকবালকে গ্রেফতারের জন্য পচনন্দার সক্রিয়তা পছন্দ না হওয়ায় তাকে সরানোর সিদ্ধান্ত তৎক্ষণাৎ প্রশাসনের শীর্ষস্তরেই হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর। রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে তৎকালীন পুলিশ কমিশনারের দ্বন্দ্ব সেই সিদ্ধান্তের ক্ষেত্রে উৎসেচকের কাজ করেছিল মাত্র। আর তাই স্বাভাবিকভাবেই দলের লাইন মেনেই অক্ষরে অক্ষরে কাজ করে যাওয়া ফিরহাদ হাকিমকে সরানোর প্রয়োজনীয়তাও বোধ করলেন না মুখ্যমন্ত্রী। তবু অত্যন্ত সুকৌশলে তৃণমূলের অভ্যন্তরেই ফিরহাদ বিরোধী শিবিরের এক মন্ত্রী, সাংসদ ও পুরকর্তা অত্যন্ত কৌশলে সংবাদ মাধ্যমে ভাসিয়ে দিলেন পুরমন্ত্রীর ডানা ছাটার কথা। যদিও দল তো তার আনুষ্ঠানিক ঘোষণা করলই না, উল্টে একাধিক নেতা প্রকাশ্যে তা উড়িয়েও দিলেন। পঞ্চায়েতের হাকিমের কোনো ভূমিকা নেই, কিন্তু তাকে তো সরকারি মুখপাত্র পত্র সরিয়ে দেওয়া হলো না, কে বলেছে আপনাকে? এরকম কেউ লিখে দিয়েছে? শুধু এগুলো তো আপনাদের স্পেকুলেশন। না, রাজ্যপাল কিছু বলেননি। রাজ্যপাল অত্যন্ত প্রবীণ অভিজ্ঞ লোক, উনি জানেন মন্ত্রিসভায় কে থাকবেন না থাকবেন সেটা রাজ্যপাল ঠিক করেন না, মুখ্যমন্ত্রী করেন। রাজ্যপাল এরকম কথা বলেননি, আপনারা ওর মুখে এই কথা বসাচ্ছেন কেন? বাড়ি থেকে বেরিয়ে বলেছিলেন যে ফিরহাদ হাকিমের এটা করা ঠিক হয়নি। না, উনি এই কথা বলেন, এটা আপনারা ওর মুখে চাপাচ্ছেন। অর্থাৎ ফিরহাদের ডানা ছাটা হয়েছে বলে তৃণমূলের একাংশের দাবি পুরোটাই লোক দেখানো বলেই মনে করছে রাজনৈতিক মহল, বরং এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা হলো। এবিপি আনন্দ। অর্ণবদা, গার্ডেন রিচ এক সপ্তাহ প্রায় অতিক্রান্ত, যে এফআইআর হয়েছিল যথেষ্ট আইনজ্ঞ মহল এবং আপনারা আরও বিশেষভাবে বলতে পারবেন কতটা স্ট্রং ছিল। বলা হচ্ছে একটা মহলের বক্তব্য যে এই স্ট্রং এফআইআরের জন্যই কার্যত তার পুলিশ কমিশনের চেয়ার হারাতে হলো রঞ্জিত কুমার পচনন্দাকে। এফআইআরটা এমন করে লেখা হয়েছে যে খালাস অবধারিত। আচ্ছা, আমি বলি তোমায়, দেখো প্রথম এফআইআরটা 12:10 থেকে 12:15 মধ্যে বলছে ঘটনা টাইম, কখন এফআইআর হচ্ছে বলছে অকারেন্স অফ অফেন্স টিউসডে ডেটেড 12/2/13, টাইম 12.10/12.15 আওয়ার্স। ইনফরমেশন রিসিভড হলো, ডেট বললো, ডেটে একই ডেটে 13:45 আওয়ার্স। তার মানে 1 ঘন্টার মধ্যেই ইনফরমেশন হলো। কি বললো? অ্যাকিউজডের নামকে চেয়ারম্যান অ্যান্ড 4-5 আদার্স অ্যাবসকন্ডিং। এবার মজা দেখো কি বলছে, আমি জাস্ট একটু সময় নিয়ে, মানে খুব বড় না। প্রথম এফআইআরটা ডেঞ্জারাস জিনিস করেছে। 2 groups of people of different age were showing, এটা আর কি পুলিশ বলছে, on either side outside the main gate of the college and showing the abused languages and shouting abused languages যাই হোক against each other. We were separating them, but they again came to their position. One fair looking, এটা খুব মজার, and big headed, না bald headed, the bald headed aged man whom everybody was calling as Chairman Saab, was leading and instigating the right hand side crowd, considering 60 to 70 people.
আর এখানে দিল প্রথমে চেয়ারম্যান আর 4-5 আদার্সের বিরুদ্ধে অভিযোগ 60-70 জন, যেখানে দেখো ফাঁকটা consisting of 60 to 70 people upon the left hand side partly. Suddenly at about 12:10 to 15 hours, also 4-5 young people, all of medium height, medium complexion, act of young ages, came out from the right side party showing Maro Maro, shouting Maro Maro, and rushed towards the left side group standing near the bus stop, shade at the left of the college gate, and caught hold of one person, from the left hand side, party, dragged him and started assaulting him. Seeing this, I, along with SI Taposh Choudhury and others, rushed to them and tried to separate them. Seeing us trying to separate them, one person, those 4-5 medium height and medium complexion, suddenly brought out a firearm and shot, aiming at Taposh Choudhury, and the bullet hit him on his chest and he fell down on the ground, and blood was oozing out. Thereafter, that group 4 people fled away towards the right side of the gate, brandishing firearms. Achha, firearms bolo. Then I came to close to the injured officer. Dekhlam mara gache. Achha. Tabore bollo, seeing that I became a little perplexed, I was sent to Garden Reach police station, where I came to know that SI Taposh Choudhury was declared brought and dead. Then o police station e gelo. Achha, ekhane moja dekho, bollo brandishing ki boleche, suddenly brought out firearms and shot at. ধারাটা কি দিয়েছে 302 মার্ডার আর 34 হলো কমন ইন্টেনশন নিয়ে সবাই দৌড়চ্ছে। ফায়ার আর্মসের কোনো ব্যাপার নেই, ফাঁকা ফায়ার আর্মসের কোনো নেই, না আর্মস অ্যাক্টে কিচ্ছু নেই। আচ্ছা, এবার কিছুক্ষণ বাদে নেক্সট এফআইআরটা করলো একটা, হঠাৎ এবার ফিরাদ হাকিম ওখানে মিটিং করে ফেললো, কি করেছো তুমি, চেয়ারম্যান সাহেবকে দিয়েছো, এটা 12:30। 4:30-এ আরেকটা জেনারেল ডায়েরি পড়লো, এই একই পুলিশ। একটার সময় ববি হাকিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এটা কিন্তু প্রথম যেটা পড়লাম সেটা কিন্তু আগে রিপোর্টেড করে দিয়েছে, ওই যা ঘটনা সত্যি বলে ফেলেছে। এবার ওখানে কিন্তু মুক্তারের নাম নেই, কোথাও নেই। আচ্ছা, এবার জেনারেল ডায়েরি এন্ট্রি নাম্বার 5 আছে। এটা কত নম্বর ছিল? জেনারেল ডায়েরি নাম্বার 946, নম্বরটা 946 ডেটেড 12/12, 12/2/2012। 4:30 সময় 4:20-তে লিখছে occurrence offense date Tuesday, date 12/2/13, time at around 12:25 hours, ঠিক আছে। Information received date Tuesday, time 13 hours, GD number 944। পিছিয়ে গেল 4:30-এর সময় 944, আর তার আগে 9, আর একটার সময় 946, একটাও না, তার আগে কোর্টের কাগজ নিয়ে বলছি 12টায়। হ্যাঁ, তো এখানে বোঝা যাচ্ছে সামথিং রং। এবার আমি ডিফেন্স ডিসক্লোজ করছি না, কারণ এরা আসবে, কেন যারা আচ্ছা, এখানে টোটালটা বললো ছোট্ট বললো দ্য অ্যাকিউজ পারসনস নেমলি চেয়ারম্যান সাহেব, মুন্না, মুক্তার, অ্যান্ড অ্যাবাউট 130 to 150%, 60 থেকে 70 থেকে বেড়ে গেল 130-150 সাপোর্টার্স অফ বোথ গ্রুপ formed an unlawful assembly, being armed with deadly weapons, and being a number of the unlawful assembly hurled bombs at each other। এটা আপনি 4টের সময় করাটা পড়ছেন, 4:30 সময়, তাতে কিন্তু মুক্তারের নাম যোগ হলো, এবং বলল বোম ফোম পড়েছে, অ্যাটেম্পটিং টু কিল, এবং বলছে hurled bombs and fixed from their firearms, thus attempting to kill their opponents, and in a process assaulted several on duty police officers and injured them। এখানে কি ধারা দিল? 307। কে কাকে মারছে, মানে অ্যাটেম্প টু মার্ডার, মানে পরস্পরকে মারার চেষ্টা করছে, কে কাকে মারছে কিচ্ছু লেখা। এবং এখানে যেমন দিয়ে দিল আর্মস অ্যাক্টটাও দিয়ে দিল, আর্মস অ্যাক্টে 3 এবং 5 ধারা দিয়ে দিল। যেখানে দেবার কথা ছিল, যেখানে গুলিটা বললো সেখানে আর্মস অ্যাক্ট নেই, আর যেখানে বললো ওই দুদল ঠেলাঠেলি করছে, মারামারি করছে, বোম মারছে, সেখানে আর্মস অ্যাক্ট দিল, এবং কোনো ডেসক্রিপশন নেই, সিম্পলি মুক্তারের নামটা ঢুকিয়ে দিল।
এরপর তুমি কি এক্সপেক্ট করো? যাকে এইখানে আমার একটা প্রশ্ন থাকে, আপনার কি মনে হয় না যে প্রথম এফআইআরটা যেটা 12টার পর হয়েছে বা 12:20 হয়েছে সেটা অনেক স্পেসিফিক ছিল, মানে একদম টল বল্ড হেডেড যাকে সবাই চেয়ারম্যান সাহেব বলছিল, মানে ইকবালকে ধরা বা আইডেন্টিফাই করা অনেক সহজ। যেটা হয় সঙ্গে সঙ্গে করলে কি সত্যিটা বেরিয়ে যায়। আমরা যার জন্য করি যে সামনাসামনি প্রথম ইনসিডেন্ট হলে একটা লোক দুম করে মিথ্যা কথা বলে না, কিন্তু 3 ঘন্টা বাদে যখন ওই আবার পুলিশ অফিসার আরেকজনকে দিয়ে লেখানো হচ্ছে, সেটা কিন্তু আরেকজনকে ঢোকাবার। এবং ফিরহাদ হাকিম স্ট্রেট বলছে ওকে ধরো, এবং এই যে পালিয়ে গেল, এই যে মুক্তারকে ধরলে কিন্তু ধরা দিত। এখন এইটা মুক্তারকে কিন্তু কোনো স্পটে টেলিভিশনে কেউ কোথাও দেখেনি। আমি মুক্তারের পক্ষে বলছি না, এই যে কেসটা গুলিয়ে দেওয়া, এবং মুক্তার যদি বেল পায় অটোমেটিক্যালি এও বেল পাবে, ইকবালও বেল পাবে। তো এইটা তুমি করবেটা কি? পুলিশ অফিসাররা এখন টোটালটাই গভর্নমেন্টের অঙ্গুলি হেলনে চলছে, করবেটা কি? তো এই আমি বারে বারে বলছি, আমি ডিফেন্সটা আরো অসাধারণ ডিফেন্স আছে। এটা নয় যে ইকবালের এগেইনস্টে মার্ডার কেস, কিন্তু আপনার মুক্তারের এগেইনস্টে অ্যাটেম্পট টু মার্ডার কেস, একটা অ্যাটেম্পট টু মার্ডার। হ্যাঁ, এই তো। এবং কাকে আমি অ্যাটেম্পট করছি কিচ্ছু বলেন, কাকে অ্যাটেম্পট করছে আমাদের বলতে হবে যে আমি সুজনকে অ্যাটেম্পট করেছি মারতে, সুজন বললো না। কিন্তু ধরুন দ্বিতীয় এফআইআরেও তো মুন্না বা ইকবাল স্পেসিফিক দুজনের নামই আছে, সে তো লিখতেই হবে, আগেরটা নয় ব্যাড হয়ে যাবে। যে 307 দেওয়া হয়েছে সেখানে একজনই ইনজিওর্ডকে পাওয়া গেছে যে নিজে দাবি করেছে আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক। তো সেই ক্ষেত্রে মুন্নার বেল পাবো তো নিশ্চিত। আচ্ছা, এবার মজা দেখো, তুমি এর সঙ্গে তো একটু আমরা কনস্ট্যান্ট করলি কি 120B, যদি এক মিনিট, 120B যেটা আমরা কনস্ট্যান্ট বলি যে ভাই ওই উইথ আ কমন ইন্টেনশন তুমি করতে গেলে মারতে যাচ্ছ, ষড়যন্ত্র এবং সমান শাস্তি, সেটা কিন্তু দিল না। এটা তো বলবে যে ভাই এই ইয়েতে, এবং এমন করে করা হয়েছে। আমি বলছি না অচ্ছনন্দা সাহেব কি করেছে না করেছে আমি বলতে পারবো না, কি ভিতরকার ইকুয়েশন আমি বলতে পারবো না, কিন্তু একদম সিস্টেমেটিক্যালি প্রথমে সত্যি কথাটা বলে ফেললো যে মুন্না সাহেব আমাদের ওই মারধর করছিল, হাতটা একটা এরা তাকে মারতে গেছে, ওই ব্যাপারটা বলে দিল। বলে দেওয়ার পর 4টের সময় 1টা-1.5টা নাগাদ তারপরে ফিরহাদ হাকিম ইয়ে করলো এবং বললো যে মুক্তার ছিল, যেটা বললো মুক্তার ছিল, মুক্তার মারতে গেছিল ইকবালকে, সেটা গুলিটা না লেগে একে লাগলো, পুলিশ অফিসারকে লাগলো, সুতরাং মুক্তারকে দিতে হবে। সুতরাং সেকেন্ড এই ধরনের যদি এফআইআর করে অটোমেটিক্যালি ভাই সবসময় বেনিফিট অফ ডাউট অ্যাকিউজডের দিকে যাবে, যে মানে যার প্রতি মানে অভিযুক্তের প্রতি দিকে যাবে, সন্দেহের যে কোনো ইয়ে থাকে, মানে বেনিফিট অফ ডাউট যদি থাকে, তো করবেটা কি তুমি? আমি অসীমদার কাছে যাব। অসীমদা, আমি আইনি পাঠ ছেড়ে একদম সাদা চোখে যেটা দেখা যাচ্ছে সেটাই যদি আসি, যে সিআইডি এখনো পর্যন্ত, আমি যদি ইকবালকে ধরি, ইকবালের কোথায় সে হদিশ হয়নি, ইকবাল গ্রেফতার হয়নি। এমনকি শাসক দল যার বিরুদ্ধে অভিযোগ করেছিল মুক্তার, যার সরাসরি অন্তত টেলিভিশন ফুটেজে কোনো ক্যামেরায় যার ছবি নেই, তাকেও ধরা যায়নি। অর্থাৎ প্রধান দুজন যাদের নাম আসছে তাদের ধরা যায়নি। 1 সপ্তাহ সূর্যকান্ত মিশ্র বলছেন যে ইকবালকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো, সিআইডির দায়িত্বভার হলো, এবং এমন একটা কেসে যেখানে কলকাতা পুলিশের অফিসার মারা গেছেন এবং প্রতি পদে কিন্তু কলকাতা পুলিশের সাহায্যও লাগছে। রোববার দফায় দফায় কলকাতা পুলিশের কর্তারা গিয়ে সিআইডির কাছে তাদের তথ্য দিয়েছেন। কি মনে হচ্ছে এই তদন্ত আদৌ কোথাও এগোবে? না, আমি বলছি যে গার্ডেন রিচ কাটলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। হ্যাঁ, এক তো বিভিন্ন জায়গায় হতে এখানে একটা চরম হয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এবং এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। তার কারণ ভবিষ্যৎ বলবে যে এটা হচ্ছে এই শেষের শুরু হলো এখান থেকে। কেন বলছি আমি বলছি, এই রেজিমের শেষের শুরু কিন্তু এখান থেকে গার্ডেন কিন্তু থাকবে। এই রেজিমের শেষের শুরু কিন্তু এখান থেকে গার্ডেন কিন্তু থাকবে। কেন এটা হচ্ছে আমি খুব ভেবেছি ব্যাপারটা নিয়ে বলে বলছি এটা। তার কারণ ধরুন অনেকগুলো জিনিস এখান থেকে উঠে এসছে গার্ডেন রিচ হয়ে। 1 নম্বর উঠে এসছে খুব কট্টরভাবে এমন কতগুলো নির্মম বাস্তবতা উন্মোচিত হয়েছে কাণ্ডের মাধ্যমে। 1 নম্বর হচ্ছে ছাত্র আন্দোলনে এত কথা শুনি, কিন্তু ছাত্র আন্দোলনে ছাত্ররাই নেই, শুধু সমাজ বিরোধীরা আছে। এত কট্টরভাবে, এত উৎকটভাবে আজ পর্যন্ত প্রকাশিত হয়, কোনো একটা ছাত্র দেখতে পাচ্ছে না, এত সব হচ্ছে ইত্যাদিতে।
এইটা ছাত্র আন্দোলন এইটা করেছে, এটা দেখিয়েছে, চিত্রটা দেখেছে। এমনকি দুর্ভাগ্যজনকভাবে যিনি মারা গেলেন বোমাবাদ দিকে কাউন্সিলরের ছেলে, তিনিও এই কলেজের ছাত্র নন। না না, অন্য জায়গায় সে অ্যাড করবো। সেকেন্ড এফআইআর যে ভদ্রলোক লিখছেন, সে বলছেন আমি কলেজের মধ্যে ছিলাম যখন এই গোলাগুলিটা চললো, মরে গেল লোকটা, তারপর আমি বেরোলাম, আমি পড়ে দিতে পারি, ইংরেজিতে আছে, সহজ করে বলছি, বেরোলাম, বেরিয়ে দেখি দুদল মারপিট করছে, সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে মুক্তার একদিকে আর একদিকে যেটা বলছে, সেটা কিন্তু এসআই মারা যাবার পর আমি ভিতরে ছিলাম, বাইরে গিয়ে দেখি, তাই বলছি। আচ্ছা, প্রথম এটা হচ্ছে। দ্বিতীয় একটা হচ্ছে, সেটা হচ্ছে একজন পুলিশ, ইউনিফর্মে পুলিশ মারা গেছে। ধরুন একটা সশস্ত্র সংগ্রাম হয়, এই নকশালদের সঙ্গে হতো বা মাওবাদীদের সঙ্গে হতো, তাতে হয় এও মারা যায় ও মারা যায়, কি যেখানে ঘটনা তা না। এখানে হচ্ছে নিরস্ত্র পুলিশ সশস্ত্র সমাজ বিরোধীর হাতে মারা গেছে। এর যে এফেক্ট সমাজে এবং পুলিশের মধ্যে, আমি শেষের চূড়ামণি বলছি না, এটা মারাত্মক এফেক্ট হবে, এটা মারাত্মক এফেক্ট। আমি বলছি যে বিক্ষোভ হয়েছে, আমি এর মধ্যে বিভিন্ন পুলিশের বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি, কি ট্রিমেন্ডাস এফেক্ট হয়েছে। হ্যাঁ, আমি তো মনে করি হচ্ছে যে এই যে বিক্ষোভ অনিবার্য গতিতে এটা ধাবমান, একদম বিদ্রোহের দিকে ধাবমান, এটা পুলিশের মধ্যে যে এফেক্টটা এসছে সেটা সমাজের পক্ষে মারাত্মক হয়। থার্ড, মুখ্যমন্ত্রীর ভূমিকা। আমি প্রথম বলছি, রেফার করছি, আমি ফোনটা যেটা ইকবাল বলছে দিদি সামলে নেবো, তার আগে একটা কথা বলেছে, সেখানেও কিন্তু ইকবাল মিসলেড মমতা, সে সেখানেও দাবি করেছে হ্যাঁ ওই ববি মিসলেড মমতা, সেখানে সে দাবি করছে, প্রথম কথা ফার্স্ট কথাই হচ্ছে যে ইয়েকে ইকবালকে গুলি করতে এসেছিল, ওই মারা গেছে, আমি সামলে নেবো দিদি। আমি প্রথম শুনলাম, 3 বার শুনেছি এইটা বলিস প্রথম ওটা। এবং তারপরে ধরুন মমতা এসে কি বলছেন, খুব রাইটাস মুখ করে বলছেন যে আমি এখানে এলাম, এফআইআর এর নাম থাকলে পৃথিবীর যেখানেই থাক, তার তো অ্যারেস্ট হওয়ার কথা, অ্যারেস্ট করেনি, তাই আমি অ্যাকশন নিলাম। আরে অ্যারেস্টটা করেনি কেন? অ্যারেস্টটা করেনি তোমার পুরমন্ত্রীর হস্তক্ষেপের জন্যে, সেটা তোমারই হস্তক্ষেপ হোক, পুরমন্ত্রী হোক, হস্তক্ষেপের জন্যে, সেইটা বাদ দিয়ে করেনি তার পছন্দ দেখাই করে, এইটা তো হয় না এটা। সেটা তাহলে সে একই ব্যাপারে, হ্যাঁ একই, তার পুরমন্ত্রীর অবসরের আবশ্যক ছিল, সেখানে চুপ করে থাকছে। এইখানে আসছে যেটা সূর্যবাবুরা বলছেন, হ্যাঁ, যে এইটা আসলে মমতার লাইন, এটা ওই যে চুপ করে থাকা, অনেক সময় তো নীরবতা কথা বলে, পুরমন্ত্রী সম্বন্ধে মমতার নীরবতা, এটা খুব বাগময়, এটা আমি বলতে চাই, এটা খুব বাগময়, এটা আমি বলতে চাইছি। ফোর্থ আমি যে কথাটা বলবো, সেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি জানো তো, সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এটা আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই সমস্ত ঘটনা মিলে কি দেখাচ্ছে, আমি বারবার একটা কথা বলি যে শুধু এই ঘটনাগুলো বিচ্ছিন্ন করে যদি দেখেন, হ্যাঁ, এই গোলাপ বলুন, এই বলুন, সব বলুন, এই তো বিচ্ছিন্ন দেন, এটাতে একটা জিনিস করে দেখুন, একটা ছবি দেখুন, বৃক্ষ না দেখে অরণ্য দেখুন। সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কেউ অস্বীকার করতে পারবে না যে আমরা আগে শুনেছিলাম, হ্যাঁ, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, রাজনীতির দুর্বৃত্তায়ন। তারপরে এই যেমনি ধরো ওই আমরা যখন সাম্রাজ্যবাদী করে বলতাম না, ব্যাংক ক্যাপিটাল ছিল আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ছিল, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের খুব লাভ, ব্যাংক দেখলো ইন্ডাস্ট্রিয়াল লাভ, তখন ব্যাংকাররা তারা ইন্ডাস্ট্রি খুলতে লাগলো আর ইন্ডাস্ট্রির লোকরা ব্যাংক খুলতে লাগলো। আমরা বলি ফিউশন অফ ব্যাংক ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল, ফিনান্স ক্যাপিটালের জন্ম হলো, অভূতপূর্ব শক্তি, যেটা ব্যাংক ক্যাপিটাল বা ইন্ডাস্ট্রিয়াল তার থেকে বহুগুণ বেশি শক্তি টোটে। আমাদের এখানে কি হয়েছে, এখানে হয়েছে মুশকিল হচ্ছে, যেটা বলছি এই যে ফিরহাদ, ইকবাল, মমতা ইকুয়েশনটা আমি চিন্তা করছি, এটা কি হয়েছে এখানে হয়েছে হচ্ছে পলিটিশিয়ানরা ক্রিমিনাল পলিটিক্সে কি করে, যে রাজনীতিকরা ক্রিমিনালদের ব্যবহার করে। এখন হয়েছে কি, ব্যবহার করতে করতে এখানে জন্য পশ্চিমবাংলায় রাজনীতিকরা ক্রিমিনাল ব্যবহার করছে, ক্রিমিনালরা রাজনীতি ব্যবহার করছে, এবং দাঁড়াচ্ছে হচ্ছে যে ক্রিমিনালরা এখানে মন্ত্রী হচ্ছে এবং রাজনীতি করছে, রাজনীতিকরা তারা ক্রিমিনাল হচ্ছে। এই অবস্থাটা মানে একটা এক ধরনের ফিউশন হচ্ছে, এবং এর ফলে যেটা দাঁড়িয়েছে এটাই, হ্যাঁ, এই যে দাঁড়িয়েছে কি অবস্থা বলতো, আমি তো এদের সম্পর্ক থেকে মনে হচ্ছে যে মন্ত্রী গুন্ডা বসেন, এবং দেখে মনে হচ্ছে যেটা গুন্ডারাও মন্ত্রী বসেন। ফেস অফ মমতাটা ভাবুন না, প্রিয় মল্লিক, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অমিত মিত্র, সৌগত রায়রা বাদ। আমি বলছি তো এইটা, আমি এই জায়গাটাই যাচ্ছি, এটা যে এইটা হচ্ছে জানতে, এইটা আমি বলছি ক্রিমিনালাইজেশন পলিটিক্স বলে ইন্টারপ্রেট করতাম আগে, কিন্তু বলছি তা না, এইটা যেটা হয়েছে এটা একটা লুম্পেনাইজেশন অফ পলিটিক্স, এটা একটা মারাত্মক ব্যাপার, ইউনিক ফেনোমেনা ভারতবর্ষের রাজনীতিতে। এটা হচ্ছে এমন একটা দল ক্ষমতা এলো, যে দলটার আদর্শ নেই, যে দলটার কর্মসূচি নেই, যে দলটা গণতান্ত্রিক কর্মবদ্ধ, একজন যা বলবেন তাই হবে, ফলে অনিবার্যভাবে কি বলুন তো, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতার ব্যাপার নেই, আদর্শ পথ দেখায় দায়বদ্ধতা নেই, কর্মসূচি
অন্তত কি করতে হবে এটা করে, সেই নিরিখটা নেই। ফলে কি শুধু হচ্ছে ক্ষমতার সাধনা, যে কোনো উপায়ে ক্ষমতার সাধনা। এবং তার ফলে কি দাঁড়াচ্ছে, তার ফলে দেখুন কি মারাত্মক ব্যাপারটা কেন বলছি আমি, যে কেন বলছি যে গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তার ফলে দাঁড়াচ্ছে যে এই দলটা কি করবে, এই মমতা যেগুলি করছে, হ্যাঁ এই দলটা বাধ্য করতে যা এই দলটা করবে, কোনো কর্মসূচি নেই, কিছু নেই, কাজে কী হবে, করবেন হচ্ছে যেটা প্রত্যেক জায়গায়, হ্যাঁ করবেন হচ্ছে ওই অজস্র অবাস্তব প্রতিশ্রুতি, উৎসবের মৎসব, আর সরকারি পয়সায় জনসাধারণের টাকায় দানচত্র, এই করে আনুগত্য কিনে নেওয়া। আর আনুগত্য কিনে নেওয়া, যেখানে আনুগত্য কিনতে পারবেন না, হ্যাঁ তাদের সঙ্গে সঙ্গে হুমকি, সঙ্গে সঙ্গে হুমকি প্রত্যেকটা ব্যাপারে। হ্যাঁ এইটা দেখুন, এইটা দাঁড়াচ্ছে। এবং তার জন্য অনিবার্যভাবে টার্গেট হচ্ছে কি, এই শক্তি ক্ষমতায় থাকার জন্য তার অনিবার্য টার্গেট হচ্ছে 1 নম্বর ওকে যারা উন্মোচিত করবে, প্রথম টার্গেট হচ্ছে বিরোধী পক্ষ। গণতন্ত্র বলা হচ্ছে না, আজকেই আমি এখানে অসীমদা আপনাকে বলি, আজকেই মুকুল রায় বলেছেন যে 4টে বিরোধীদের বিরুদ্ধে লড়তে হচ্ছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং এবিপি আনন্দ সহ অন্য নাম করব দেখেছি আমি। এটা মানে যতদিন আমরা সম্মানিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো সংবাদ মাধ্যম, সেই ভূমিকার এটা সার্টিফিকেট। প্রথম হচ্ছে দেখুন, প্রথম অ্যাটাকে হচ্ছে বিরোধীরা, হ্যাঁ গণতন্ত্র বলে। গণতন্ত্র ইউনিক কেন? গণতন্ত্র ইউনিক এটা শুধু মেজরিটির রুল না, গণতন্ত্র এই জন্যই ইউনিক যে একমাত্র রাজনৈতিক ব্যবস্থা যে বিরোধীদের মর্যাদা দেয়। আর চাইছে একটা বিরোধীহীন ব্যবস্থা চাইছে, সেটা আর যাই হোক গণতন্ত্র এক। সেকেন্ড টার্গেট কি? সেকেন্ড টার্গেট সংবাদ মাধ্যম তাকে উন্মোচিত করছে, সেই টার্গেট নাম করে উৎকট ভাবে বলছে, নাম করে বলছে। নাম করাটা না ছোট না, এটা যে উৎকট টার্গেট করছে। এটা যে হয় তুমি আমার সেবা করো, ওই কতগুলো আছে চ্যানেল, আর তাহলে তোমায় টার্গেট করে, এই হচ্ছে টার্গেট করা ওই সংবাদ মাধ্যম। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার কেনা যায় ইত্যাদি বলে কতগুলো কথা বলে এখন একটু পিছিয়েছে তার থেকে অসুবিধা করে, কিন্তু ঘটনা হচ্ছে বিচার বিভাগ। গণতন্ত্রের যে কটা স্তম্ভ আছে প্রত্যেকটা, আমি বলছি এইটা হঠাৎ কোনো ব্যাপার না, এইটা ওদের অস্তিত্বের শর্ত। এই শক্তি থাকলে হবে হচ্ছে যেটা, বিপদটা কথা বলছি, এই শক্তি থাকলে অস্তিত্বের শর্ত মানে কি, যে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি আছে, যে সমস্ত গণতান্ত্রিক সংস্থা আছে, সেই সব আজকে এই যে 6 মাসের নির্বাচন বন্ধ বাধ্য করতে। আমার হাতে এই মুহূর্তে ইলেকশন কমিশনের, নির্বাচন কমিশনের একটি ইমেল এসছে, তাতে জে.কে. রাও, আন্ডার সেক্রেটারি ইলেকশন কমিশন, তিনি সিপিআইএমের পলিট ব্যুরো মেম্বার সীতারাম ইয়েচুরিকে লিখেছেন এই যে তারা কমপ্লেন করেছিলেন পচনন্দাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, সেই বিষয়ে আমি রাজ্যের তরফে কি জানানো হচ্ছে অ্যাকর্ডিং টু জে.কে. রাও, আন্ডার সেক্রেটারি, আপনাদের একটু পড়ে শোনাবো। Leading to the death of Sub-Inspector of Police and the subsequent deterioration of the law and order in a communally sensitive area of the city, it was recommended by the West Bengal Police Establishment Board in its meeting held late evening on 14th February 2013. এই ইমেলের লাস্ট বক্তব্য অর্থাৎ রাজ্যের তরফ থেকে আরও জানানো হয়েছে, ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দিস ট্রান্সফার ওয়ার ক্যারিড আউট ডিউ টু urgency of serious law and order incident. আমি আরেকবার পড়ছি, in view of the fact of these transfers were carried out due to the urgency for the serious law and order incident. আমাদের এইখানেই প্রশ্ন, কালকে তার জনসভায় বা সরকারি অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী গার্ডেন রিচ কাণ্ড নিয়ে একেবারেই মুখ খোলেননি, কিন্তু বলেছেন সংবাদ মাধ্যম নন ইস্যুকে ইস্যু করছে। অনেকেই বলছেন তিনি কি ইঙ্গিত দিতে চাইছেন গার্ডেন রিচ কাণ্ডে, যেখানে নন ইস্যু বলা হচ্ছে বলে অনেকের ধারণা, সেখানে কিন্তু রাজ্য সরকার নিজেই নির্বাচন কমিশনকে জানাচ্ছেন যে আর্জেন্সি অফ আ সিরিয়াস ল অ্যান্ড অর্ডার ইনসিডেন্ট, অর্থাৎ রাজ্য সরকার এটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা এবং ঘটনা বলে উল্লেখ করছে ইমেলে নির্বাচন কমিশনের কাছে। আমি দ্রুত শ্রমিকের কাছে আসব, তার আগে একবার দ্রুত দেখে নেব কালকে মাননীয় মুখ্যমন্ত্রী তার দীর্ঘ ভাষণে নানা বর্ণময় বিচ্ছুরণ ঘটিয়েছেন, তার আবেগ, তার অনুভূতি এবং তার বক্তব্যের তার এক ঝলক। বাংলায় নাকি শুধু মারপিট, কোথায় হলো, কখন হলো? একটা ঘটনা ঘটলে নন ইস্যুকে ইস্যু করে, একটা ঘটনা ঘটলে আমরা অ্যাকশন নিই। কানে দিয়েছে তুলো আর চোখে দিয়েছে ঠুলো, আর যত পারছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি তোমার অ্যালার্জি হতে পারে, বাট মমতা ব্যানার্জি
পাবলিকের এনার্জি, এটা মাথায় রেখো, কিচ্ছু করা যাবে না। আমি একটু মিলিটারি টাইপের লোক আছি, ভালোই খুব ভালো, টাফে খুব টাফ। আমরা একটু জোরে জোরে কাজ করি। আমরা শুধুমাত্র কোরিয়া কিউবাতে গিয়ে কাজ করি না, বাংলার মাটিতে কাজ করি। অনেক হয়েছে, 34 বছর করেছো, কিচ্ছু করতে পারো না। 34 বছরে গোল্লা, এখন বসে একদম গোল্লাই খাও, রসগোল্লাও পাবে না, রস নেই, রসটাও বাদ। দুটো লাল চ্যানেল আছে, নিজেরাই নাটক সাজিয়ে নেয় তৃণমূলের পতাকা কিনে, সুতরাং ওদের প্ররোচনায় পা দেবেন না। বাংলা এত ভালো কাজ করছে বলে কয়েকটা হিংসুটে কলকাতা থেকে দিল্লিতে নিউজ ফিট করে বাংলা কত খারাপ দেখাবার জন্য, লজ্জা করে না?